শুভেচ্ছা সবাইকে, স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মার্কিনে 20% শুল্ক নির্ধারণে আপাতত স্বস্তি এলেও আত্মতুষ্টির সুযোগ নেই বলেছেন ব্যবসায়ীরা। তারা বলেন, শুল্ক আরও কমাতে অনেক দেশই এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে। নতুন শুল্কে পণ্যের দাম বাড়বে এবং এতে কমতে পারে বিক্রিও আশঙ্কা ব্যবসায়ীদের। মূল্য সংযোজন বৃদ্ধি, নতুন ডিজাইন এবং উদ্ভাবনের পাশাপাশি বাজার এবং পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া দেওয়া হবে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে, ওই দিন বিকেল 5টায় সব পক্ষের উপস্থিতিতে এটি দেয়া হবে। এর প্রাথমিক খসড়া এরই মধ্যে সব দলের কাছে পাঠানো হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, 5ই আগস্ট ঘিরে সহিংসতার শঙ্কা নেই। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার নামে হয়রানি থামানোই যাচ্ছে না। নির্ধারিত খরচের চেয়ে 4 গুণ বেশি টাকা আদায় করছে একটি চক্র। ভুয়া কাগজপত্র ধরিয়ে দেওয়া হচ্ছে। নজরদারি এবং পদক্ষেপের অভাবে বন্ধ হচ্ছে না অনিয়ম। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ইমেজ। আর কাগজপত্র যাচাই করে জেনে বুঝে বিদেশে যেতে বলেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন শুল্ক 35 থেকে কমে 20% হওয়াটা আপাতত স্বস্তির বলেছেন ব্যবসায়ীরা। তবে তারা একই সঙ্গে বলছে, বেশ কয়েকটি দেশ এখনও শুল্ক আলোচনা চালাচ্ছে, ফলে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। এমন বাস্তবতায় মূল্য সংযোজন বৃদ্ধি, নতুন ডিজাইন এবং উদ্ভাবনের পাশাপাশি বাজার এবং পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছেন তারা। গেল 2রা এপ্রিল বাংলাদেশি পণ্যে 37% পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে 5ই এপ্রিল ন্যূনতম 10% রেখে 90 দিনের জন্য শুল্ক স্থগিত রাখা হয়। সেই সময় পেরে যাবার আগেই 9 জুলাই আবার 35% করা হয় শুল্ক। 1 আগস্ট থেকে যা কার্যকর হওয়ার কথা ছিল। এটি হলে দেশটির বাজারে বাংলাদেশি রপ্তানি পণ্যের শুল্ক হার দাঁড়াতো 51.5%। এ বিষয়ে দুই দেশের বৈঠকের পর 20% ঠিক করা হয়েছে পাল্টা শুল্ক। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের গড় শুল্ক দাঁড়াবে 36.5%, যা ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত সহ অন্যান্য দেশের কাছাকাছি। এতে স্বস্তি প্রকাশ করেছে দেশের তৈরি পোশাক মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ। তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের ট্যারিফ সহনীয় পর্যায়ে আছে বলে আমরা আপাতত স্বস্তি প্রকাশ করছি। এই আপাতত বিষয়টা এই জন্য বলছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ, বিশেষ করে ভারত, ভিয়েতনাম, চীন, পাকিস্তান, তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না। তাদের যে নেগোসিয়েশন, তাদের যে লবিং, এটা চলমান থাকবে এবং যে কোনো সময় তাদের ট্যারিফ আরও কম পর্যায়ে চলে আসতে পারে। 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি ছিল $869 কোটি, যার 87%ই পোশাক। বিজিবি বলছে, নতুন শুল্কে পণ্যের দাম বাড়বে এবং এতে কমতে পারে বিক্রিও। $10 একটা পণ্য যদি $2 বেড়ে যায়, ওখানে কনজাম্পশন কমার সম্ভাবনা আছে। কারণ আমরা যে বেসিক প্রোডাক্ট করি তাদের ক্রয় ক্ষমতা সীমিত। আমরা আশঙ্কা করছি, বাট আমরা একই সাথে আশাবাদ ব্যক্ত করব যে এই ট্যারিফের কারণে কনজাম্পশন কমবে না। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যত পোশাক রপ্তানি হয় তার 75%ই তুলাভিত্তিক। দেশটির নতুন যে শুল্ক নীতি, তাতে বলা হয়েছে, পণ্যে যত ভাগ মার্কিন কাঁচামাল ব্যবহার হবে ততটার জন্য পাল্টা শুল্ক ধরা হবে না। এই ছাড় পেতে অন্তত 20% মার্কিন কাঁচামাল থাকতে হবে। এই পরিস্থিতিতে মার্কিন তুলা আমদানি বাড়ানোর পরামর্শ রপ্তানিকারকদের। এটা যদি ইমপ্লিমেন্টেবল হয়, যদি করা যায়, তাহলে আমরা ইউএস কটন বা ইউএসএস ফাইবার বেশি মাত্রা ইম্পোর্ট করার ব্যাপারে আমাদের মেম্বারদেরকে আগ্রহী করব, যাতে করে ট্যারিফ 20% থেকে নিচে নেমে আসে, অ্যাটলিস্ট 16%-এ নেমে আসবে যদি মিনিমাম 20% কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি। তথ্য বলছে, বিজিএমইর সদস্যভুক্ত 1322টি কারখানা যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি করে, যার মধ্যে 100টি কারখানা নিজেদের উৎপাদনের পুরোটাই রপ্তানি করে থাকে দেশটিতে। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা।
আগামী 5ই আগস্ট বিকেল 5টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। গত বছর জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় এই জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। 5ই আগস্ট ঘিরে কোনো ধরনের সহিংসতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। বিদেশ থেকে কিছু মানুষ এসে দেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সংস্কার একটাই হওয়া উচিত, তা হলো তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের জন্য কেউ জীবন দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। জুলাই আগস্টের সংগ্রাম, এটা কি পিআরএ ভোট হবে, না সংখ্যানুপাতে হবে, না আসন অনুপাতে হবে? এগুলোর জন্য তো কেউ জীবন দেয়নি। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটাই উপায় আছে, নির্বাচন দেওয়া। নির্বাচিত সরকার না হলে এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই ঠিক হবে না। এটা তো জনগণের রাষ্ট্র না। এখন তো অলিগার্কি, মোবোক্রেসি, অ্যারিস্টোক্রেসি এইসব চলছে। বিদেশ থেকে ধার করে আনা আতালরা আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে বাংলাদেশ চলবে। দেশের বাস্তবতায় আনুপাতিক জনপ্রতিনিধিত্ব প্রবর্তনের মতো সচেতনতা অধিকাংশ ভোটারের নেই বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তারা এই পদ্ধতিকে তুলনামূলক ভালো বললেও প্রথমে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে পরীক্ষামূলক প্রয়োগের কথা বলেছেন। রিপোর্ট করছেন নিয়াজ মোর্শেদ। জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের সংস্কার সংক্রান্ত যে সংলাপ হয়েছে, সেখানে ছোট রাজনৈতিক দলগুলো আনুপাতিক নির্বাচনের দাবি তোলে। এদের নানা সভা সমাবেশেও বিষয়টির পক্ষে যুক্তি তুলে ধরেছে। বর্তমান পদ্ধতিতে সংসদের প্রতি আসনে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী বিজয়ী হন। প্রস্তাবিত পদ্ধতিতে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে সংসদ গঠন হবে। নিম্নকক্ষে সরাসরি ভোট, আর উচ্চকক্ষের আসন বন্টন হবে নিম্নকক্ষে পাওয়া ভোটের অনুপাতে, অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে। বিশ্বের কিছু দেশে এ পদ্ধতিতে নির্বাচন হয়, তবে বিষয়টি বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের কাছে নতুন। পিয়ার নির্বাচন মানে তা তো বলতে পারি না। পিয়ার পদ্ধতিটা আমার জানা নাই, আমি বুঝি নাই। আইনের শিক্ষকরা বলছেন, আনুপাতিক পদ্ধতিতে যাওয়ার মতন গণতান্ত্রিক সচেতনতা বাংলাদেশে নেই। আমাদের জনসাধারণ এই পদ্ধতির সাথে সম্পর্কিত নয়। আমাদের এখানে তখন আপনি ব্যক্তিকে ভোটই দিবেন না, আপনি ভোট দিবেন মার্কাকে, আপনি ভোট দেবেন দলকে। এমপি কে হচ্ছেন, তার সাথে ওই এলাকার জনগণের কোনো তেমন যোগসূত্র থাকছে না। বিশেষজ্ঞরা বলছেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষে আসন পাওয়ার সুযোগে সেখানে কে বা কারা সেই পদে যাবেন তা নির্ধারণে দলীয় প্রধানের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে। দল যাকে নমিনেট করবে ইলেকশন হয়ে যাওয়ার পর, সেই তো পার্লামেন্টে বসবে। প্রশ্ন হলো, দল কি মানুষের পছন্দের লোককে নমিনেট করছে কিনা। অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে ব্যক্তিগত প্রভাব বা ঘনিষ্ঠতা বা এমনকি দুর্নীতি এটাকে এই সিদ্ধান্তকে প্রভাবিত করে। তবে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলছেন, আনুপাতিক পদ্ধতিতে সব শ্রেণীর মানুষের মতামত উঠে আসবে। যে সিস্টেমটা আমরা আছে এখন এটাতে আসলে মাইনরিটি রুল করে। কেন মাইনরিটি রুল করে? আপনি 25% ভোট পেয়ে কিন্তু 75%-এর রাজত্ব করে যান, তাহলে এটা কোনো ডেমোক্রেসি হলো না। তো এই সিস্টেম এটা এনশিওর করে এভরি ভোট কাউন্টস। ওই সিস্টেমে প্রত্যেকটা ভোটের মূল্য আছে।
তবে জাতীয় পর্যায়ের আগে এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে পরীক্ষার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, রাজনীতির কালচার এবং এতদিনের যে চর্চা, সেগুলোর পরিপ্রেক্ষিতে উইদাউট ডিটেইল প্রিপারেশন আপনি হঠাৎ করে যেতে পারবেন না। এটা কেন্দ্রীয় সরকারের দুর্বলতা দেখা দিলেও, সমস্যা দেখা দিলেও স্থানীয় সরকার কিন্তু স্থিতি বজায় রাখার পক্ষে কাজ করে যেতে পারে। সংবিধান সংস্কার কমিশন 505 আসনের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ প্রতিষ্ঠার সুপারিশ করেছিল। রাজনৈতিক দলগুলো এ প্রস্তাবে একমত হতে না পারায় শেষ পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত নেয় নিম্নকক্ষের 300 আসনের সরাসরি ভোটে। যে দল যত ভোট পাবে সেই অনুপাতে উচ্চকক্ষের 100টি আসনের সদস্যপদ বণ্টন হবে। ঐক্যমত্য কমিশন সকলকে নিয়ে প্রয়োজন বোধে বসবে। রাজনৈতিক দল নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। বর্তমান সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি আরও বলেন, সরকার আইনের শাসন বাদ দিয়ে মবের শাসন তৈরি করছে। বর্তমান সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নেতাকর্মীরা অভিযোগ করেন, দলের চেয়ারম্যান জি এম কাদের সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং মব লিলিয়ে হামলার ঘটনা ঘটছে। এর আগে সমাবেশের জন্য রাজধানী সহ বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশ বাধায় পড়ে তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মী। আমরা অন্তর্ভুক্তিমূলক ইলেকশন চাই, যাতে দেশ বাঁচে, গণতন্ত্র বাঁচে, অর্থনীতি বাঁচে, দেশের মানুষ বাঁচে। এই বাঁচামরার লড়াইয়ে আমরা সকলকে সহযোগিতা চাই। আমাদের চেয়ারম্যানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আমাদের এই পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এগুলো, এই নিদর্শনগুলো প্রমাণ করে দেশের সরকার নাই, দেশের নো গভর্নমেন্ট চলছে, রাষ্ট্রতন্ত্রের চিট ধরে গেছে। আমরা এই চিট ধরে রাষ্ট্রকে মেরামত করতে চাই। ভাইরা আমার, বন্ধ হয়নি মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার নামে হয়রানি। নানা কৌশলে আদায় করা হচ্ছে নির্ধারিত খরচের চেয়ে 4 গুণ পর্যন্ত বেশি টাকা। দেয়া হচ্ছে ভুয়া কাগজপত্র। মাশরুক রাহাতের রিপোর্ট। হ্যাঁ, রাজধানীর পল্টনে একটি মেডিকেল সেন্টারের নিচে আমরা এই ব্যক্তির খোঁজ পাই ফুটপাতে পাওয়া একটি কার্ড থেকে। যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ছবি মিলিয়ে খুঁজে বের করি তাকে। উপরে আমার অফিস, আমার প্রতিষ্ঠান। নাম কি? প্রতিষ্ঠানের নাম কি? ইকুলেপ মেডিকেল। হ্যাঁ, ইকুলেপ মেডিকেল। প্রমাণ মেলে অনিয়মের। কয়েকজন কর্মী স্বাস্থ্য পরীক্ষা অনুসরণ করে দেখা যায় ঢাকায় প্রতিষ্ঠানটিতে যাওয়ার পর ফিট হওয়ার সার্টিফিকেট দেওয়া হচ্ছে কুমিল্লার 2টি মেডিকেল সেন্টারের নামে। প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট এই ব্যক্তির দাবি, তারা ঢাকার বাইরের প্রতিষ্ঠানের নামে সনদ দেওয়ার অনিয়ম করলেও স্বাস্থ্য পরীক্ষায় 9-6 করে বাড়তি টাকা নিচ্ছেন না। বন্ধ হওয়া হচ্ছে, তার প্রথমে হাঁটতেছে সবাই, বন্ধ হওয়ার পথে হাঁটতেছে এবং এখানে টেম্পারিং করার একটা সুযোগ আছে। ধরেন অনেক সময় হয় না যে আমার লোকজনের সাথে হচ্ছিল, সে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে আমার স্টাফের সাথে, যে ভাই রিপোর্টটা ভালো দেন। আমি সেক্ষেত্রে আমার যদি ডাউট, সেক্ষেত্রে তাকে ডেকে আবার করে না। এটির মতো আমরা আরও কয়েকটি সেন্টার খুঁজে পেয়েছি যারা ঢাকায় পরীক্ষা করে প্রতিবেদন দিচ্ছে রাজশাহী 2টি সেন্টারের নামে। এদিকে একটা মেডিকেল বন্ধ হয়েছে, ওদিকে 10টা মেডিকেল রেডি করে রাখছে। শিকড় অনেক গভীরে, জীবনে বন্ধ করতে পারবেন। এমন অনিয়ম করে ফিট হওয়ার নিশ্চয়তা দিয়ে কর্মীদের থেকে আদায় করা হচ্ছে 2 থেকে 4 গুণ পর্যন্ত বেশি টাকা, বলছেন ভুক্তভোগীরা। 8,500 টাকা মেডিকেল ফি, সে জায়গায় 20,000 টাকা নিচ্ছে। না দিলে আনফিট। টাকা নেয় হচ্ছে 1 গুণ না, 3-4 গুণ এক্সট্রা নেয়। সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ পদক্ষেপ না নেয় প্রকাশ্যেই বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় হয়রানি বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মীরা, বেকায়দায় পড়ছেন কর্মী পাঠানোর সঙ্গে জড়িতরাও। যে সমস্ত অসৎ ব্যক্তিগুলো আছে, যারা খুব অল্প সময়ে অন্যের কি ক্ষতি হচ্ছে সেই দিকটা বিবেচনা না করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে, তারা বাইপাস থেকে শুরু করে যত ধরনের ম্যাল প্র্যাকটিস সেইগুলোর ভিতরে তারা ইনভলভমেন্ট হয়। আমরা রেকর্ডিং এজেন্সি, এদের কাছে জিম্মি, এই জিম্মি থেকে আমরা মুক্তি চাই। সৌদি সরকার কিন্তু সৌদিতে বসে এখানে মনিটরিং করতে পারবে না। মনিটরিংয়ের জন্য আমাদের সরকারের উচিত এখনই একটি পদক্ষেপ নেওয়া, এখনই একটি কমিটি করা, এখনই কাজে নেমে পড়া। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এ ধরনের অনিয়মে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইমেজ, ভিসা পাওয়া কঠিন হচ্ছে বাংলাদেশিদের। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, তারা এ বিষয়ে তদন্ত শুরু করেছেন। ফেক ডকুমেন্টস একটা অন্যতম প্রধান সমস্যা আমাদের। এটা
এখনও আগের মতো চালানোর চেষ্টা হচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু এটা সহজেই কিন্তু ধরা পড়ে, যে কারণে এই পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে। আমরা আমাদের ঘর গোছাতে হবে। আমরা এটা তদন্ত করতেছি, যারা ওই সরাসরি সাথে গার্লস হেলথ কাউন্সিলের সাথে এনলিস্টেড, আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। সম্প্রতি ঢাকায় সৌদি দূতাবাস স্বাস্থ্য পরীক্ষায় অনিয়ম পাওয়ায় বাংলাদেশে গালফ হেলথ কাউন্সিলের অনুমোদন আছে এমন 226টি মেডিকেল সেন্টারের মধ্যে অন্তত 14টির সনদ গ্রহণ করছে না। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। প্রতারণা এড়াতে কাগজপত্র যাচাই বাছাই এবং জেনে বুঝে কর্মীদের বিদেশে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। রাজধানীতে এক আলোচনায় তিনি কথা বলেন। বাইরে যাওয়ার আগে নিজেরা যথেষ্ট প্রস্তুতি নেবেন। আপনাদের কি কোনো ঠকবাজ পাঠাচ্ছে, প্রতারক পাঠাচ্ছে, এটা একটু ভালো করে খোঁজ খবর নেবেন। 2-3 সপ্তাহের মধ্যে শুনবেন সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে। হলে আমাদের সৌদি আরবে যারা শ্রমিক ভাই বোনরা আছেন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরো বৃদ্ধি পাবে। 3 মাসের মধ্যে অন্তত 1000 জেনেরিক ওষুধের নিবন্ধন শেষ না করলে দেশের মানুষকে অতি উচ্চ মূল্যে কিনতে হবে ওষুধ। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে আলোচনায় ওষুধ শিল্প সমিতির মহাসচিব জানিয়েছেন, আগামী বছর নভেম্বরে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েট হলে মেধাসত্ত্ব ছাড়া জেনেরিক ওষুধ প্রস্তুত করার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন লাগবে। কিন্তু আবেদনের পরও এ পর্যন্ত কোনো জেনেরিক ওষুধ নিবন্ধন করেনি সংস্থাটি। এ সংক্রান্ত কমিটি হয়েছে গেল মাসে। ফলে এই সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছে ঔষধ শিল্প সমিতি। সীমিত পরিসরে কাল 9ম শ্রেণী থেকে কলেজ শাখার শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। প্রথম দিন ক্লাস পরীক্ষার পরিবর্তে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত এবং আহতদের জন্য বিশেষ দোয়া এবং মোনাজাত হবে। পরে অভিভাবক এবং শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের পর পর্যায়ক্রমে স্কুল শাখাও খুলে দেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। গত 21শে জুলাই বিমান বিধ্বস্তের ঘটনায় ওই স্কুলের অন্তত 34 জন নিহত এবং 41 জন আহত হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক আইনের আলোকে জুলাই 2024 পর্যালোচনার শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে। বিকেলে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ল এবং লিগ্যাল এম্পাওয়ারমেন্ট বাংলাদেশ, যেখানে গণতান্ত্রিক আত্মনিয়ন্ত্রণ, সাংবিধানিকতা, আন্তর্জাতিক আইনি ব্যবস্থা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। অনুষ্ঠানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, আইনজীবী, শিক্ষক সহ দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে 30 জন গবেষক এবং 130 জনের মতো পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। বরেন্দ্র রাজশাহী টেক্সটাইলে মিলে 12,000 শ্রমিকের কর্মসংস্থান হবে। বিকেলে রাজশাহীর নওদাপাড়ার টেক্সটাইল মিল পরিদর্শন করে এ কথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় মিলটি প্রাণ আরএফএল গ্রুপের বরেন্দ্র রাজশাহী টেক্সটাইলকে লিজ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রাণ আরএফএল এর চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী জানান, টেক্সটাইল মিলটি চালুর 6 মাসের মধ্যে 2000 স্থানীয়দের কর্মসংস্থান হয়েছে। শেষ করছি রাতের সংবাদ যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মার্কিন শুল্ক কমায় আত্মতুষ্টির সুযোগ নেই বলছেন রপ্তানিকারকেরা। মূল্য সংযোজন, নতুন ডিজাইন এবং উদ্ভাবনের পরামর্শ তাদের। 5ই অগস্ট আসছে জুলাই ঘোষণার চূড়ান্ত খসড়া, জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। দিনটি ঘিরে সহিংসতার শঙ্কা নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা হয়রানি চলছে, ভুয়া কাগজে হচ্ছে না ভিসা, যাচাই করে জেনে বুঝে বিদেশ যেতে বললেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।